কম হিমোগ্লোবিন বা অ্যানিমিয়া নিয়ে আজকে আমাদের আলোচনা। এবার কারো অ্যানিমিয়া হচ্ছে বা হিমোগ্লোবিন কম আছে কিনা জানতে গেলে আমাদের নরমাল বা স্বাভাবিক অবস্থাতে কত হিমোগ্লোবিন থাকে সেটা তো জানতে হবে। এবং সব বয়স এবং সব লিঙ্গের জন্য এটা সমান নয়। পুরুষ মানুষদের যেমন 13 থেকে মোটামুটি 17র মধ্যে হিমোগ্লোবিন থাকে, এটা গ্রাম পার ডেসিলিটার এর একক। মহিলাদের ক্ষেত্রে সেটা 12 থেকে 15র কাছাকাছি থাকে, এবং যারা নন প্রেগনেন্ট তাদের কথা বলছি। এবং আমি দেখেছি মহিলাদের হিমোগ্লোবিন মোটামুটি 10.5 টু 11.5 এর মাঝামাঝি থাকে। তাদের অনেকগুলো কারণ আছে, কিছুটা নিউট্রিশনাল, কিছুটা মেনস্ট্রুয়াল সাইকেলের জন্য, কিছুটা জিওগ্রাফিক এরিয়াতে তাদের খাদ্যাভ্যাস, এগুলোর উপর ডিপেন্ড করে। তবে পাঠ্যপুস্তকে মহিলাদের হিমোগ্লোবিন স্বাভাবিক 12 থেকে 15 এই রেঞ্জে রাখা হয়েছে, যারা যারা নন প্রেগনেন্ট লেডি। এবং যারা প্রেগনেন্সি যাদের আছে তাদের যেহেতু হিমোডাইলিউশন হয়, মানে শরীরের মধ্যে জল বেশি থাকে এবং রক্ত কিছুটা পাতলা হয়, যাতে ব্লাড ফ্লোটা ঠিকঠাক হয়, বাচ্চা পেটের মধ্যে যে বাড়ছে তার ক্ষেত্রে যেহেতু ঠিকঠাক রক্ত যায়, অক্সিজেন যায়, পুষ্টি যায়, যেন রক্তটা একটু পাতলা হয়, তার জন্য মোটামুটি 11-র উপরে থাকলেই হয়। এবার বাচ্চাদের ক্ষেত্রে এটা কিন্তু বিভিন্ন হয়। যারা নিউ বর্ন, যারা সদ্য জন্মেছে যে বাচ্চা, তার 14 থেকে 24 হতে পারে। আবার যে ইনফ্যান্ট মানে 1 মাস থেকে যার 12 মাস বয়স, তার ক্ষেত্রে হিমোগ্লোবিন 10 থেকে 14 থাকে। এবং যে বাচ্চার বয়স 1 বছর থেকে 12 বছর, তার 11 থেকে 14 গ্রাম পার ডেসিলিটার। তাহলে আপনি বুঝতে পারছেন হিমোগ্লোবিন এই যে রেঞ্জ সবার ক্ষেত্রে একরকম নয়। একজন মহিলার যদি 10 হিমোগ্লোবিন থাকে, এটা যতটা কম, একজন পুরুষ মানুষের 10 হিমোগ্লোবিন কিন্তু অনেকটা কম। তখন আমাদের কারণ খুঁজে বার করতে হয় যে কি কারণে তার হিমোগ্লোবিন কমলো। এই যে অ্যানিমিয়া, এর বিবিধ কারণ থাকে। একটা জেনেটিক ফ্যাক্টর থাকতে পারে, যে থ্যালাসেমিয়া আছে কিনা বা সিকল সেল অ্যানিমিয়া আছে কিনা। আবার নিউট্রিশনাল হতে পারে, যে তার শরীরে লোহা ঠিক আছে কিনা, ফোলেট বা ভিটামিন B9 ঠিক আছে কিনা, বা ভিটামিন B12 ঠিক আছে কিনা, যেটা মিথাইল কোবালামিন বলি আমরা। এই জিনিসগুলো আমাদের চেক করে দেখে নিতে হয়। অনেকে ম্যালনারিশড, শরীরে প্রোটিনই নেই, তার ক্ষেত্রে হিমোগ্লোবিন কমে। খাওয়া দাওয়া ঠিক করে তিনি পান না বা তিনি খান না। অনেকে আছেন বাড়িতে যথেষ্ট খাবার দাবার আছে, বিভিন্ন অজুহাতে খাবার খান না, নিয়ে তার শরীরে ওজন কমে, পুষ্টি কমে, হিমোগ্লোবিনও কমে। আমি কিছুদিন আগে একজন ভদ্রমহিলার সঙ্গে আলোচনা করছিলাম যে তার তো সব টেস্ট করা হয়েছে, এবং সেগুলো মোটামুটি আজকাল তো সবাই ওই প্যাকেজ টেস্ট করে আমাদের কাছে আসেন, এবং তার মধ্যে সবই থাকে, হিমোগ্লোবিন, তার আয়রন প্রোফাইল, তার ভিটামিনস ইত্যাদি। তো দেখে মনে হলো মোস্টলি তার নিউট্রিশনাল প্রবলেম হয়েছে। কারণ তিনি সকালবেলা থেকে প্রায় বিকেলবেলা অবধি কিছু খান না, কারণ তিনি পূজা আর্চা নিয়ে ব্যস্ত থাকেন। এবং তিনি বলেন তার মোটামুটি 5 ঘন্টা টাইম লাগে পুজো করতে সকালবেলাতে, বিভিন্ন অ্যাক্টিভিটিস থাকে। সুতরাং নিউট্রিশনাল অ্যাসপেক্টটাও আমাদের মাথায় রাখতে হবে। বা কারো ক্রনিক ব্লাড লস হচ্ছে বডি থেকে, কারো পাইলস আছে বা ফিশার আছে, সেখান থেকে রক্ত বেরিয়ে যাচ্ছে, বা ইররেগুলার মেনস্ট্রুয়াল সাইকেল আছে, মেনোরেজিয়া, যেখান থেকে রক্ত শরীর থেকে বেরিয়ে যাচ্ছে, সেখান থেকে তার অ্যানিমিয়া হচ্ছে। বা কারো পেটের মধ্যে ওয়ার্ম আছে, হুক ওয়ার্ম, যেটা শরীরের মধ্যে থাকার জন্য তার অ্যানিমিয়া হচ্ছে। আবার অন্য কোনো ধরনের অসুখ আছে যেগুলোতে হিমোগ্লোবিন বাড়ে না। কিডনির অসুখ হতে পারে, আমরা জানি কিডনির সমস্যা থাকলে হিমোগ্লোবিন বাড়তে চায় না। অথবা শরীরের মধ্যে কোনো ম্যালিগনেন্সি আছে বা হিমাটোলজিক্যাল কোনো প্রবলেম আছে, যেমন প্লাজমা সেল ডিসক্রাসিয়া বা মাল্টিপল মায়োলোমা আমরা বলি, বা লিম্ফোমা, এগুলোতে অ্যানিমিয়া দেখতে পাওয়া যায়। বা বোন ম্যারোর কোনো অসুখ হয়েছে, মানে যেখান থেকে রক্ত তৈরি হয় সেই উৎপাদন কারখানাটা, সেখানে যদি কোনো প্রবলেম হয়, যেমন মাইলোফাইব্রোসিস বা মাইলোডিসপ্লাস্টিক সিনড্রোম বা প্লাস্টিক অ্যানিমিয়া, এগুলোতেও হিমোগ্লোবিন কমতে পারে। কিন্তু সবচেয়ে কমন যদি বলতে হয় যে হিমোগ্লোবিন কমার ক্ষেত্রে, তাহলে আমি বলবো সেটা ডায়েটারি ডেফিসিয়েন্সি, সেটা পুষ্টিগত কারণে, যে শরীরের মধ্যে পর্যাপ্ত পরিমাণে লোহা ঢোকেনি, বা হিমোগ্লোবিন তৈরি করার জন্য যা প্রয়োজন জিনিসপত্র সেটা ঢোকেনি। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া ইজ কমনেস্ট। এবং কিছু পরীক্ষা নিরীক্ষা করে সেটা আমরা ডিটেক্ট করে ফেলতে পারি। ফেরিটিন বলে একটা পরীক্ষা করা হয়, সেটাতে আয়রন স্টোর বডিতে কত আছে সেটা আমরা জেনে ফেলতে পারি। কারো যদি কম থাকে, তার সঙ্গে অ্যানিমিয়া থাকে, তাহলে আমরা
ওষুধ বা ইনজেকশন সেক্ষেত্রে প্রেসক্রাইব করি। তাহলে পুরো চিকিৎসাটা কিভাবে করা হয়? প্রথমে যদি কারো হিমোগ্লোবিন কম এলো, তাহলে তাকে আগে আমরা আয়রন প্রোফাইল করতে দিই। তার মধ্যে ফেরিটিন, সিরাম আয়রন, টিআইবিসি এবং ট্রান্সফেরিন থাকে। ভিটামিন B9 বা ফোলেট বা ভিটামিন B12 আমরা দেখে নিই, এবং একটা হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস করতে দিই, এবং একটা স্টুলের অকাল ব্লাড টেস্ট। এটা বেসিক টেস্ট, এবং তার হিস্ট্রি নেওয়া, যে পায়খানাতে রক্ত পড়ে কিনা, যদি মহিলা হন তাহলে বেশি মেনস্ট্রুয়াল ব্লিড হয় কিনা, বা আহ, তার ফ্যামিলিতে থ্যালাসেমিয়া ইত্যাদির হিস্ট্রি আছে কিনা, বা অন্য কোনো হিমোগ্লোবিন কম হওয়ার অসুখের হিস্ট্রি আছে কিনা, এগুলো আমরা চটজলদি জেনে নিই। যদি এই রিপোর্টগুলোতে কিছু গন্ডগোল ওঠে, সেটা চিকিৎসা দিই, তাহলে তার সেই প্রবলেমটা সলভ হয়ে যাবে। দেখা গেল টেস্ট করে গিয়ে, ব্লাড টেস্ট করতে গিয়ে যে পেরিফেরাল ব্লাড স্মিয়ার, সেখানে কিছু আমরা ইন্ডিকেশন পেলাম যে বোন ম্যারোর কোনো সমস্যা হতে পারে, তখন বোন ম্যারো স্টাডি করে দেখে নেওয়া হয়, তাহলে বুঝতে পেরে যাব যে আমরা কোনো গন্ডগোল হচ্ছে কিনা, সেক্ষেত্রে আমরা বুঝতে পেরে যাব। এবং অন্য কোনো অসুখ আছে কিনা, যে কিডনির অসুখ যেটা আমরা একটু আগে বলছিলাম, বা ক্রনিক ব্লাড লস হচ্ছে কিনা, লিভার ঠিক আছে কিনা, ইসোফেজিয়াল ভ্যারিক্স ইত্যাদি, সেগুলো তো আমরা তার সাবসিকুয়েন্ট কিছু পরীক্ষা করে আমরা জেনে যাই। যেটা ইউএসজি করে দেখলাম যে স্প্লেনোমেগালি হয়ে আছে এবং লিভারে ইকো টেক্সচার অল্টারেশন হয়ে আছে, তাহলে একটা ক্রনিক লিভার ডিজিজ হতে পারে। তাহলে আমরা হতে পারে যে ভ্যারিক্স থেকে রক্ত চুইয়ে চুইয়ে পড়ছে। সব ক্ষেত্রে যে স্টুলে অকাল ব্লাড পজিটিভ আসবে তা তো নয়, বেশিরভাগ ক্ষেত্রেই পজিটিভ আসে। এবং স্টুলে অকাল ব্লাড যদি পজিটিভ আসে, তাহলে আমরা একটা স্কোপি করে দেখে নিই, কোনো গন্ডগোল আছে, দেখে ইসোফেজিয়াল ভ্যারিক্স পাওয়া গেল। মানে কিছু পরীক্ষা নিরীক্ষা না করলে আপনি পুরো অ্যানিমিয়াটা কেন হচ্ছে তার কি ব্যাখ্যা, সেটা আপনি বুঝতে পারবেন না। তাই জন্য কিছু পরীক্ষা নিরীক্ষা করতেই হয় অ্যানিমিয়া ডিটেক্টেড হলে। সবসময় যে আয়রনটা ক্যাপসুল বা ট্যাবলেট বা টনিক খাইয়ে হিমোগ্লোবিন বাড়িয়ে ফেলতে পারবেন তা নয়, কিন্তু কিন্তু কাকতালীয়ভাবে এটা হয়ে যেতে পারে। কারণ বেশিরভাগ অ্যানিমিয়ার কারণই হচ্ছে আয়রন ডিফিসিয়েন্সি। ফলে আয়রন টনিক বা ক্যাপসুল বা সিরাপ বা ট্যাবলেট খেয়ে আপনি হিমোগ্লোবিন বাড়িয়ে ফেলতে পারেন। কিন্তু আমার মনে হয় কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখে নেওয়া দরকার যে হিমোগ্লোবিন কমার পেছনে অন্য কোনো কারণ আছে কিনা। কারো যদি ভিটামিন B12 এর ডেফিসিয়েন্সি থেকে ট্যাবলেট পাওয়া যায়, ভিটামিন B9 বা ফোলেটের ডেফিসিয়েন্সি ট্যাবলেট পাওয়া যেতে পারে, ট্যাবলেট আছে। ভালো মাল্টিপল মাইলোমা আছে, সিরাম পোরানিন ইলেকট্রোফোরেসিস বলে একটা টেস্ট আছে, এম ব্যান্ড বলে একটা ব্যান্ড দেখতে পাওয়া যায়। বা কারো একটা ক্রনিক গামা গ্লোবিউলিন বেশি আছে, সেক্ষেত্রে তার হিমোগ্লোবিন কমের একটা প্রবলেম আছে, ইএসআর অনেক বেশি, সেক্ষেত্রে আমরা অ্যাসেস করে নিতে পারি। একটা কমপ্লিট ব্লাড কাউন্ট করতে দেখলেন ইএসআর 100-র বেশি, তাহলে একটা সিরাম প্রোটিন ইলেকট্রোফোরেসিস আপনি করে দেখবেন না? নিশ্চয়ই করে দেখতে হবে যে কোথাও কোনো গন্ডগোল হচ্ছে কিনা। সুতরাং হিমোগ্লোবিন কম থাকছে, তার চিকিৎসা আছে। হিমোগ্লোবিন কম আছে, আমাকে অনেকে বলে আমার তো হিমোগ্লোবিন কম, মানে এটা মেনে নিয়েছেন, মেনে নেওয়ার কোনো কারণ নেই। আপনার হিমোগ্লোবিন কম থেকে আপনার লেথার্জি হচ্ছে, আপনার মেনস্ট্রুয়াল ইরেগুলারিটি হচ্ছে, আপনার হার্টের সমস্যা হতে পারে, কিডনির কোনো সমস্যা আছে কিনা দেখে নিতে হবে, যে একটা ইউরিয়া ক্রিয়াটিনিন করে আপনি দেখে নিন কিডনি ঠিক আছে কিনা। কারণ কিডনি থেকে এরিথ্রোপয়েটিন বলে হরমোন বেরোয়, যেটা হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে। ফলে যাদের অ্যাডভান্স কিডনি ডিজিজ আছে, তাদের হিমোগ্লোবিন কমতে আরম্ভ করে, তখন আমরা বাইরে থেকে এরিথ্রোপয়েটিন ইনজেকশন বা ডার্বোপিটিন ইনজেকশন আমাদের দিয়ে হিমোগ্লোবিন মেনটেন করতে হয় না, সেরকম আর কি। সুতরাং হিমোগ্লোবিন কম মানে তার কতগুলো ধাপ আছে সেটা ইভ্যালুয়েট করার জন্য, যে ধাপে যেরকম টেস্টের রেজাল্ট বেরোবে তার সেরকম চিকিৎসা পদ্ধতি। একজন মানুষের থ্যালাসেমিয়া, একজন কেরিয়ার, তা থেকে তার হিমোগ্লোবিন কম, ফলে তাকে আয়রন ট্যাবলেট খাইয়ে তো কোনো লাভ নেই, তাতে আয়রন টক্সিসিটি হবে। বা একজনের থ্যালাসেমিয়া থেকে হিমোগ্লোবিন কম, তাকে তো আয়রন ট্যাবলেট খেলে আয়রন টক্সিসিটি হবে, তার থ্যালাসেমিয়া থাকলে তাকে রক্ত দিতে হবে, তবেই তার হিমোগ্লোবিনটা বাড়বে, সেরকম আর কি। তবে ওই একটা জিনিস আমি বারবার বলি, যে প্রি ম্যারিটাল কাউন্সিলিংটা খুব দরকার। যে কারো দুজন যদি থ্যালাসেমিয়া কেরিয়ার থাকে, তাহলে সেটা করে যে অ্যারেঞ্জ ম্যারেজ হয়, তাহলে তার আগে দেখে নেওয়া দরকার যে তাদের ম্যাচিং হচ্ছে কিনা, যাতে বাচ্চার প্রবলেম হবে কিনা, সেরকম করে আমাদের ব্যবস্থা করতে হবে। আর নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি যদি কারো হয়, কারো যদি আয়রন শরীরে কম বা নিউট্রিশনাল কারণে কম থাকে, তাহলে শাকসবজি খেতে হবে। ফোলেট আছে, ফলিক অ্যাসিড যার মধ্যে কম থাকবে, যাদের তাদের মধ্যে শাকসবজি ফলমূল খেলে সেটা বাড়বে। আয়রন যাদের কম আছে, তাদের আয়রন রিচ ফুড খেতে হবে। আয়রন রিচ ফুড কোনগুলোকে বলবেন? যেটা গ্রিন লিফি ভেজিটেবলস, যেমন কিছু শাক বা মেথি বা লেগিউমস, যেগুলো লেন্টিলস বা বিনস জাতীয় খাবার, যেগুলো হোল গ্রেন, মানে সেটা পুরো গমের আটা হতে পারে, সেটা ডালিয়া হতে পারে, সেটা ওটস হতে পারে, বিভিন্ন ধরনের বাদাম বা বীজ। যেমন তিলে আয়রন বেশি থাকে, পামকিন সিড বা কুমড়োর যে সিড বা বীজ সাথে বেশি থাকে, গুড়ে বেশি থাকে, কিশমিশ বা খেজুর, এগুলোতে বেশি আয়রন থাকে। এবং কিছু কিছু খাবার আছে, অ্যানিম্যাল
ফুড, যেমন যেমন কিছু মেট বা লিভার, যেটা আমরা অনেকে মেটে খাই না, বা রেড মিট, মাছ এবং ডিমে আয়রন বেশি থাকে। ভিটামিন সি আয়রন অ্যাবজর্পশনে হেল্প করে। সেটা কোন কোন খাবারে ভিটামিন সি আছে সেগুলো আমরা জেনে নিই। সেগুলো খেলেও দেখা গেছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া কারেক্টেড হয়। ভিটামিন সি বেশি থাকে সিট্রাস ফ্রুটস গুলো, যেমন কমলা লেবু, যেমন আমলকি, যেমন পেয়ারা, পেঁপে, স্ট্রবেরি, টমেটো এবং ক্যাপসিকাম বা বেল পেপার, এগুলোতে বেশি পরিমাণে ভিটামিন সি থাকে, সেগুলো আমাদের আয়রন বাড়াতে সাহায্য করে। ফোলিক অ্যাসিড বা ফোলেট বেশি থাকে বিভিন্ন রকমের ভেজিটেবলস বা ব্রকোলি, অ্যাভোকাডোতে বেশি থাকে, বাদামে বেশি থাকে, চিনে বাদামের কথা বলছি, এবং লেগুমসে বেশি থাকে। ভিটামিন বি 12 দুধ, দই, চিজ, মাছ, ডিম এগুলোতে অনেক বেশি থাকে। এবং প্রোটিন বেশি থাকে, যেমন যারা ভেজিটেরিয়ান ডায়েট খান তারা পালসেস বা লেগুমস বা ডেয়ারি প্রোডাক্ট এগুলোতে অনেক বেশি থাকে। সুতরাং খাবার দাবার ঠিক যদি আমরা প্ল্যান করে খাই, অল্প খরচে আমরা মোটামুটি একটা পুষ্টিকর খাবার খেতে পারবো। খাবার বাড়িতে যথেষ্ট পরিমাণে আছে অথচ খাচ্ছেন না, তাহলে তাহলে হবে না। বা যাদের আর্থিক কারণে খাবার বা পুষ্টি তারা ঠিক করে পারছে, তাদের পাশে আমাদের দাঁড়াতে হবে। যারা তারা প্রোটিন পায়, আমি জানছি যে আমাদের বাড়িতে একজন কাজ করছেন যিনি অ্যানিমিক, তিনি প্রোটিন পান না, তাকে হেল্প করতে হবে তিনি যাতে প্রোটিন পান। আপনার বাড়িতে তিনি যখন কাজ করতে আসছেন তাকে খাবার অফার করুন। আপনারা যারা যে খাবারটা খাচ্ছেন, আমরা তো অনেক খাবার এরকম বাড়িতে খাই যেগুলো আমরা বেশি খাই অথবা নষ্ট করি, তো তাদের সেটা আপনাকে অফার করুন, সেটা দিন, যাতে তারা তারা ঠিক থাকে। তারা ঠিক থাকলে তবেই তো তিনি আপনার বাড়িতে ভালো সার্ভিস দিতে পারবেন। প্লাস আপনি যদি তাকে খাবার দেন, আপনার সঙ্গে তার একটা বন্ধন তৈরি হবে, সে আপনার কথা ভাববে, আপনি যখন তার কথা ভাবছেন তিনিও আপনার কথা ভাববেন, ফলে একটা পারস্পরিক সম্পর্ক তৈরি হবে, এবং স্বাস্থ্যের দিক থেকেও তিনি অনেক ভালো অবস্থাতে থাকবেন, যিনি আপনাকে ভালো আরো সার্ভিস দিতে পারবেন বা পরিষেবা দিতে পারবেন। ভালো থাকবেন। নমস্কার।